শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর জীবন ও জীবিকার একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসলাম। তো চলো আমরা প্রশ্নটি এবং উত্তরগুলো দেখে নিব। এই ক্লাসে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর করব। যারা গত 3টি প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাওনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবা তোমাদের জন্য প্রশ্ন রেডি করা আছে, তোমরা সেই প্রশ্নগুলো দেখে নিবা আমাদের এই প্লেলিস্ট থেকেই। তো চলো আজকে আমরা 4 নম্বর প্রশ্নগুলো প্রস্তুত করব। তোমরা প্রশ্নের শুরুতে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্ন 3টির মধ্যে তুমি যদি ফার্স্ট প্রশ্নে খেয়াল করে বলা হয়েছে নিজ পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারের আয় উৎসগুলো খুঁজে মাইন্ড ম্যাপ আকারে লিখো। 2 নম্বর প্রশ্ন, তোমার এলাকার বা আশেপাশের কোনো একজন মানুষ এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারের নেই। বিষয়টা প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো পেশাগত সাফল্য ও ক্যারিয়ার গঠনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হয় তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপনা করো। এই হলো তোমাদের 3টি প্রশ্ন। আমরা ফার্স্ট প্রশ্নের উত্তর দেখে নিব। তো চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নিই। পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপনা করা। সেক্ষেত্রে আমরা উত্তরে যেটা লিখতে পারি, আমরা এরকম একটা মাইন্ড ম্যাপ উপস্থাপনা করব যেটা তুমি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। অ্যাট ফার্স্ট তুমি সর্বপ্রথম যেটা করবা এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিবা, ঠিক আছে? তোমার সুবিধার্থে পেজের মাঝখানে একটা বৃত্ত অঙ্কন করে নিবা, দেন এই যে সারিগুলো এগুলো লিখবে এবং এই চিহ্নগুলো তোমরা একটু পরে দিবা, এটা তোমাদের সুবিধা হবে। আমরা ফার্স্ট এই বৃত্তটা অঙ্কন করব এবং লিখে দিব পরিবারের আয়ের উৎস, অথবা তোমরা পরবর্তীতে এই লেখাগুলো লিখতে পারো। এর পরবর্তী আমরা সমান্তরালভাবে এই পাশে 5টি এবং এই পাশে 5টি আয়তকার অঙ্কন করব। করার পরবর্তীতে আমরা ফার্স্ট আয়তকারে লিখব, আমরা মাঝখানে যেটা আছে সেটাতে লিখব হলো পরিবারের আয়ের উৎস এবং প্রথমবার লিখব চাকরিজীবীর বেতন, তারপর 2 বাড়ি ও দোকানের ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, মূলধন বিনিয়োগ করে লাভাংশ থেকে আয়, ব্যাংকে গুচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, আর পরে ফিন্যান্সিং থেকে আয়। তো আমরা এখানে এই 5টা টপিক লিখে দিব। আমরা এই পাশে আরও 5টা টপিক লিখে দিব। আমরা এখানে বলবো ব্যবসায় মুনাফা বা লাভ, তারপর শ্রমিকের দৈনিক মজুরি, তারপর শেয়ার মার্কেট থেকে লাভাংশ, মূলধন বা সম্পদ বিক্রি এবং সর্বশেষে আমরা যেটা লিখব খণ্ডকালীন কাজ থেকে আয়। তো আমরা এই পাশে 5টা, এই পাশে 10টা এবং মাঝখানে লিখব পরিবারের আয়ের উৎস। এই 10টি হতে পারে তোমাদের পরিবারের আয়ের উৎস এবং এই 10টি থেকে কিন্তু তোমরা আয় করে থাকো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 2 নম্বর প্রশ্ন থেকে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল হলো তোমার এলাকা বা আশেপাশের কোনো একজন মানুষ এমন একটি দুর্ভাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারের নেই। বিষয়টা প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ আকার উপস্থাপন করতে হবে। মানে জনগণের থেকে আমরা কিভাবে আমাদের বন্ধুরা মিলে টাকা গুচ্ছিত করে সেই লোকের চিকিৎসা করতে পারি সেই বিষয়ে কিন্তু একটা তোমার মাইন্ড ম্যাপ উপস্থাপন করছে। সেক্ষেত্রে আমরা এই মাইন্ড ম্যাপটা এমনভাবে উপস্থাপন করব যেন আমাদের এই দুর্ভাগ্য রোগের জন্য তারা অর্থ প্রদান করেন। তো সেক্ষেত্রে আমরা অনেক টেকনিক্যালি অঙ্কন করব। আমরা ফার্স্টও এরকম তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে ঠিক এরকমভাবে আমরা একটা মাইন্ড ম্যাপ অঙ্কন করব এবং এক সাইডে ওই যেই দুর্ভিক্ষ রোগের একটি ছবি আমরা এই পাশে উপস্থাপনা করব বা সেই লোকটির আমরা একটা ছবি এখানে দিয়ে দেব। ছবি দেওয়ার পরে অথবা আমরা সাধারণভাবে একটা তুমি যে কোনোভাবে ছবিটা অঙ্কন করে নিবা, তারপর এখানে আমরা মোটামুটি 6টা পয়েন্ট উপস্থাপনা করব যেন মানুষের থেকে অর্থ আমরা নিতে পারি বা তহবিল থেকে অর্থ নিতে পারি। সেক্ষেত্রে আমরা 1 নম্বরে লিখব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে জানা। 2 নম্বরে লিখব আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা। 3 নম্বরে আমরা লিখব প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা। 4 নম্বরে আমরা লিখব চিকিৎসা ও সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা, মানে কি পরিমাণ টাকা প্রয়োজন তার একটি আনুমানিক কিন্তু হিসাব করতে হবে।
এবং 5 নাম্বার এবং 6 নাম্বারে আমরা যে টপিকগুলো লিখব অবশ্যই খুব খেয়াল সহিত তোমরা লিখবে এবং এইভাবেই চেষ্টা করবা, কারণ মাইন্ড ম্যাপ মানে হলো সব কিছু খুবই অল্প জায়গায় বা একটা পেজের মধ্যে উপস্থাপনা করা। তো একটা পেজের মধ্যে উপস্থাপনা করা একটু হলেও কিন্তু কঠিন ব্যাপার। তো আমরা তারপর লিখব 5 নম্বরে কি কি উপায়ে তহবিল সংগ্রহ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা, যেমন নিজের অনুদান, অন্যান্য পেশার শিক্ষার্থী ও শিক্ষকের অনুদান, এলাকার গণমাধ্যমে ব্যক্তিদের অনুদান, তারপর প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুল ও এলাকার বৈশিষ্ট্য ব্যক্তিদের থেকে অনুদান সংগ্রহ। এর পরবর্তীতে আমরা সর্বশেষ 6 নাম্বারটা লিখব এবং 6 নম্বরে আমরা যেটা লিখব সংগৃহীত অনুদান, যে পরিমাণ তোমরা অর্থ সংগ্রহ করছো সেটা সেই সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা এবং সুষ্ঠু চিকিৎসার প্রয়োজনীয় বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করা। এখানে তোমাদের বুঝতে হবে যে আমরা যে পরিমাণ টাকাটা তহবিল থেকে নিলাম সেই টাকাটা কিন্তু তার হাতে পৌঁছতে হবে এবং সেই টাকা দিয়ে সে যেন সুষ্ঠু চিকিৎসা পায় সেই বিষয়ে তাকে পরামর্শ দিতে হবে। তো এই ছিল আমাদের 2 নাম্বার অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তর 4-এর। এবার আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্ন অর্থাৎ হলো 4-এর গ নাম্বার প্রশ্নের দিকে। নম্বর প্রশ্ন বা 3 নম্বর প্রশ্নের উত্তরে সেখানে আমরা বলতে পারি ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশলগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপনা করতে হবে। যে ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জন কিভাবে আমরা ক্যারিয়ারটা গঠন করতে পারি সেই বিষয়ে একটা মাইন্ড ম্যাপ বা আকারে উপস্থাপনা করতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে অনেকটা এই যে চিত্রটা দেখছো এই চিত্রের মতো করে আমরা একটা চিত্র অঙ্কন করব, যেটা হলো ক্যারিয়ার গঠনের লক্ষ্যের উদ্দেশ্যে একটি মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপের মাঝখানে তোমরা একটা এই চিত্র রাখতে অনেকের সমস্যা হতে পারে, তাই আমি তোমার সুবিধার্থে বলে দিই তোমরা কিভাবে অঙ্কন করবা। ফার্স্ট এখানে একটি আয়তকার রাখবা, এর পরবর্তীতে এরকম লম্বা টান দিবা এবং এখানে চাঁদা দিয়ে আঁকতে পারো বা তুমি নিজের হাতেও অঙ্কন করতে পারো। তো এর পাশাপাশি তোমরা এখানে কি কি লিখবা অবশ্যই আমি বলে দিচ্ছি। ফার্স্টে লিখবা ক্যারিয়ার গঠনে লক্ষ্য অর্জনের কৌশল। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব নিজেই নিজেকে মেপে দেখা। 2 নম্বর একটু সময় বরাদ্দ রাখা। 3 নম্বর ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা। 4 নম্বরে সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া। তারপর 6 নম্বর অনুশীলন অদৃশ্য দেয়ালে দূর রাখা। 7 নম্বর অল্প করে শুরু করা। 8 নম্বর অনেক বিষয় নয় একটি দক্ষতা নিয়ে কাজ করা। তারপর 8-9 নম্বর বা সর্বশেষ নিজের আগ্রহ বা কৌতূহল সম্পর্কে জানা। এই হলো আমাদের ক্যারিয়ার গঠনের মূল লক্ষ্য এবং এই আকারে তোমরা যে আকারে মাইন্ড ম্যাপটা দেখতে পাচ্ছ এই আকারে মাইন্ড ম্যাপটা লিখবা। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট সেকশন অবশ্যই বলবা, অ্যান্ড কোন টপিকের উপরে যদি তোমার কোনো ভিডিও লাগে সেক্ষেত্রে আমাদের এখানে বলবা। আমি তোমাদের আগেই বলে দিই যে নমুনা ক্ষেত্রের প্রশ্ন বা বোর্ড কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন আসতেও পারে নাও পারে, সেটার উপরে ডিসিশন না বসে না থেকে আমার মতে যত বেশি নমুনা প্রশ্ন সলভ করবা তোমরা কিন্তু তত বেশি কমন পাবা এবং কমন পাওয়ার পার্সেন্টেজও কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে তোমরা বিনা কারণে বসে না থেকে যত বেশি পারো নমুনা প্রশ্নগুলো সলভ করো। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবা, কেননা কোথা থেকে প্রশ্ন করবে তারা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছে না। তার মানে তোমাদের বইয়ে খুবই স্বল্প পরিমাণ কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যদি আমরা তোমাদের সলভ করে দিই তাহলে তারা প্রশ্ন যেখান থেকেই করুক ঘুরে ফিরে কিন্তু এগুলোই করতে হবে। তাই সবাইকে বলবো যত বেশি পারো তত বেশি করে এই নমুনা প্রশ্নগুলো সলভ করো। সর্বোপরি কথা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।